গুরুত্বপূর্ণ পদে প্রতিনিধিত্ব করছেন, কেমন লাগছে? ভালো লাগছে। মানে শিল্পী সমিতি মানে আমার যারা আমাদের শিল্পীদেরকে নিয়ে আসলে এই নির্বাচনটা। সো প্রত্যেক বছরই আমার খুব ভালো লাগে, আমি আনন্দ করি, উপভোগ করি। সো এবারও ঠিক সেরকম উপভোগ করব। যে সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ে তো যদি নির্বাচিত হন আপনি সম্পাদক সংস্কৃতি এবং ক্রীড়া বিষয়ের, কি কি প্ল্যান রয়েছে? আসলে বেশি প্ল্যান করলে তো কোনো কাজ হয় না। মানে প্রত্যেকবার তো সবাই অনেক প্ল্যান করে, হয় না। তো যদি নির্বাচিত হই তাহলে মানে বেশ কিছু মানে খেলাধুলার আয়োজন করব, বা আম, এইটার আন্ডারে যেহেতু মানে সুন্দর করে পিকনিকটা যেন করা যায়, বা সব আর্টিস্ট যেন আসলে একসাথে হতে পারি, কোনো ভেদাভেদ যেন না থাকে, অ্যাটলিস্ট সেই চেষ্টাটা করব আমার জায়গা থেকে। বলো। যে দুটি প্যানেল তো লড়াই করছেন এবং এই একটু আমি অন্য একটা বিষয় বলি যে একটু এক যে কাদা ছোড়াছুড়ি শিল্পীদের মধ্যে বা অনেকে একটু দেখা যায় অপরপক্ষের প্যানেলের কাউকে নিয়ে একটা মন্তব্য করছে, এই বিষয়টিকে আসলে কিভাবে দেখেন শিল্পীদের মধ্যে এই যে বিভেদ বিভাজন নির্বাচনকে কেন্দ্র করে? আমার মনে হয় যে আগের বার নির্বাচনে এরকম কাদা ছোড়াছুড়ি হচ্ছে, এবার তো আমার মনে হয় না খুব একটা কাদা ছোড়াছুড়ি হচ্ছে। আসলে নেগেটিভ আলোচনা করলে সবসময় সেটা বেশি মানুষ পছন্দ করে, দেখে। কিন্তু আমার মনে হয় যে এবার আলোচনা কম, উৎসবটা বেশি। তার মানে কাদা ছোড়াছুড়ি কম হচ্ছে শিল্পীদের মধ্যে। গত নির্বাচনে আপনার প্যানেলে ইলিয়াস কাঞ্চন সাহেব ছিলেন, হ্যাঁ, এবার আছে মাহমুদ কুলি সাহেব। আপনার কাছে কোন প্যানেলটা বেশি যোগ্য মনে হয়েছে? যোগ্য বলতে কি মানে? সভাপতি হিসেবে আর কি। সবাই যোগ্য। মানে ওইখানে মিশা ভাই খুব সাংগঠনিক মানুষ, এখানে মাহমুদ কলি স্যার উনি তো দুবার করে উনি সভাপতি ছিলেন আগে। তার মানে উনি অভিজ্ঞ, ওল্ড ইজ গোল্ড। সো দুজনই অভিজ্ঞ, দুজনই আমার খুব প্রিয় মানুষ। এখানে আমি কেউ না যে মাপকাঠি করার ওনাদেরকে, ওনারা অনেক বড় লিজেন্ড। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আশাবাদী চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভোটাররা ঠিকমতো ভোট দেখ। আসলে মানে আগে থেকে আশাবাদী হওয়াটা উচিত না, আমি সেটাতে একদমই বিশ্বাস করি না। ভোট ঠিকঠাক মতো পেলে হয়তো বা জিতবো, আর যদি আমাকে ভোট না দেয় তাহলে হারবো। সো দুটো অপশন আছে খোলা, দেখা যাক কোনটা হয়। এবার অনেকেই বলছেন যে গতবারের টার্মে আসলে ওই পিকনিকের দু তিনটা পিকনিক ছাড়া আর কিছুই সেভাবে হয়নি শিল্পীদের উন্নয়ন। যেহেতু আপনি ওই ডিপার্টমেন্টে আছেন, এই ব্যাপারে একটু মন্তব্য করবেন কিনা? অ্যাকচুয়ালি বিগত বছরগুলোতে মানে ধরেন আপনি আরও 20 বছর আগের কথা যদি বলি, আমি দেখিনি এতদিন। আমি যে কদিন ধরে দেখেছি, ধরেন 4 বা 5টা পিকনিক দেখেছি বা 10টা পিকনিক দেখেছি। শিল্পী সমিতি কখনো কারো উন্নয়নে কোনো ভূমিকা রাখতে পারে না, কেউই পারেনি আজ পর্যন্ত। হ্যাঁ, শুধু গিফট পাঠানো ছাড়া শিল্পীদের পক্ষে একটা সমিতি মানে কিন্তু এটা একটা নন অর্গানাইজ, মানে আমি বলবো যে এটা কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এখানে এখানে কিছু করতে হলে নিজের পকেট থেকে টাকা খরচ করে করতে হয়। আমি হয়তো 500 টাকা দিলাম, কেউ 5 লাখ দিল, কেউ 5,000 দিল। শিল্পীদেরই এটা স্পন্সর বলি আর যেভাবে বলি ম্যানেজ করে এটা শিল্পীরা মিলে পিকনিক করে। ইভেন আমাদের পিকনিকে কিন্তু কোনো চাঁদাও ধরা হয় না, আমরা স্পন্সর করি বা পার্সোনাল জায়গা থেকে দিয়ে আমরা পিকনিকটা করি। সো শিল্পী সমিতি কখনোই, যদি এটা বলে থাকে কেউ তাহলে এটা মিথ্যা কথা বলে। শিল্পীরা কখনো উন্নয়নের ভূমিকা রাখতে পারে না শিল্পী সমিতি। বরঞ্চ একটা রুম, একটা স্টাডি রুম আছে আমাদের ওখানে, আমরা বসে চা কফি খেতে পারি। একটু এফডিসিতে এসে একটা বসার স্থান সেটা। তারপরে যদি কোনো ঝামেলা হয় কোনো শিল্পীর সাথে পরিচালকদের, এখানে বসে সেই সুষ্ঠু সমাধানটা করা হয়। সো এর বেশি আসলে এখানে করার কিছু নাই। এবং ওই যে বললেন পিকনিক, হ্যাঁ পিকনিক একটা অংশ, পিকনিকটা হয়, ইফতারটা হয়, আমরা সবাই একসাথে বসে গেট টুগেদার করি, এইটাই আসলে মানে এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় না শিল্পী সমিতির কাছ থেকে আশা করা উচিত। যেহেতু বলছিলেন যে এটা একটা অলাভজনক সমিতি হ্যাঁ, এবং যেটা যে অনেক বেশি কিছু করার নেই, এটা না একটা না, সংগঠন দু জি, বছরের টার্মে থাকে। একদমই। তো সেটা নিয়ে এই যে এইবার এত কড়া নিয়ম কানুন, এই যে প্রবেশ নিয়ে বা এই যে আপনার কোর্ট বসবে, আমরা শুনছি ভ্রাম্যমাণ কোর্ট বসবে, এই বিষয়গুলোর কারণটা কি? এটার কারণ আপনারাও জানেন। মানে এটা গতবার যেহেতু অনেক মানে কোর্ট পর্যন্ত চলে গিয়েছিল সব কিছু, এর জন্য হয়তো বা একটু কড়াকড়ি হচ্ছে। তো দিন শেষে তো সবাই মনে ঢুকতে পারবে। আমি যতটুকু শুনলাম, যে খবর পেলাম যে মোটামুটি জার্নালিস্ট ভাইরা যারা আছেন বা আমাদের পরিচালক ভাইরা যারা আছেন সবাই মোটামুটি ঢুকবে আমার মনে হয়। সো কড়াকড়ি তো ওরকম নাই। বাট কিছু কিছু জিনিস কিছু তো আগে থেকে সতর্ক থাকা উচিত, যেহেতু গতবার একটা ঘটনা ঘটেছে, রাইট? সো এই জন্য একটু সতর্ক থাকাটাও মনে হয় নিরাপদ সবার জন্য। ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনের তথ্যভাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেট থাকবেন, তিনি মোবাইল ভিত্তিক পরিচালনা করবেন। একজন ম্যাজিস্ট্রেট থাকা মানে সে নির্বাহী ক্ষমতা হাতে থাকে, যে কোনো শাস্তি সে দিতে পারে। আসলে এমন কি ঘটনা ঘটবে যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে, মোবাইল ভিত্তিক পরিচালনা করবে, এইরকম কোনো ঘটনার সম্ভাবনা আছে? মানে কোনো আশঙ্কা আছে? দেখেন, আমি একজন সাধারণ ভোটার আর একজন সাধারণ প্রার্থী। সো ভোট দেওয়া নেওয়া ছাড়া আমি কিছু বলতে পারবো না। এটা হচ্ছে যিনি নির্বাচন কমিশনার আমাদের শ্রদ্ধেয় খসরু ভাই,
এটা নির্বাচন কমিশনার আছেন বা যারা আপিল বিভাগ আছে, এটা ওনাদের সিদ্ধান্ত। এটা আসলে আমার এখানে বলার কিছু নেই। আপনাদের কয়েকজন প্রার্থী জানিয়েছেন তারা নির্বাচিত হলো আপনাদের প্যানেল কিনা ফ্লেক্স করবে, অনেক কিছু আশ্বাস দিয়েছেন, আসলে আদৌ কি সম্ভব কিনা আপনি একটু বললেন। আমি আমার কোনো আইডিয়া নেই। আর এখন সিনেপ্লেক্স আপনিও করতে পারবেন, মানে শুধু শিল্পী সমিতি করবেন, নট লাইক দ্যাট। পরিচালক সমিতি কারো যদি এটা সিটি করবে, এইখানেই করবে। এফডিসির ভিতরে কে বলেছে? আমি অনুরোধ করব। এফডিসির ভিতরে তো কি বলেছেন? এফডিসির ভিতরে তো মানে কনফারেন্স হবেই না, 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 হবেই তো, পিছনে মার্কেট হচ্ছে না। আছেই এটা। তো এটা তো আমাদের প্ল্যান, সরকারি পক্ষ থেকে এটা তো এটা হচ্ছেই, এটা সবাই গভর্নমেন্ট পক্ষ থেকে এটা তো হচ্ছেই। হ্যাঁ, যদি আমি এখন বলি যে হ্যাঁ হচ্ছে, তো সরকারের কাজ মানে তো আমাদের সাধারণ জনগণের কাজ। আপনাদের প্যানেল জয়ী হলে শিল্পীদের জন্য ফ্ল্যাট বা জমি এরকম কিছু চিন্তা ভাবনা করা হয়েছে, আপনি কি এই সম্বন্ধে জানেন কিছু? ফ্ল্যাট দিবে তাহলে তো আমি এটা পাবো না। যদি ফ্ল্যাট দেয় তাহলে আমার তো এটা পাওয়ার কথা। আলটিমেটলি এটা কিভাবে সম্ভব যে এইখান থেকে আমি একটু আগেই বললাম যে পিকনিকটা হয় মোটামুটি ঠিকঠাকভাবে, এক বেলা আমরা খেতে কত কষ্ট, স্পন্সর ম্যানেজ করে কতভাবে সুন্দর করে প্ল্যানিং করি, তো সেখানে ফ্ল্যাট কিভাবে হয় আসলে, মানে অনেক শিল্পী মাথা গোজা ঠাই নাই বা থাকার জায়গা নাই, সেই সব শিল্পীদের জন্য থাকার ব্যবস্থা করা হবে এরকম কথা আমরা জেনেছি। দেখেন এটা হচ্ছে জেনেছি বলতে আমি জানি না আপনি কার কাছ থেকে জেনেছেন, কার কাছ অমিত থেকে হাসান জেনেছেন। ভাই এটা বলেছে। অমিত হাসান ভাই যদি বলে থাকে তাহলে নিশ্চয়ই অমিত ভাই বুঝে শুনেই বলেছেন। এটা কিন্তু মানে শুধু শিল্পীদের জন্য না, যারা জার্নালিস্ট আছেন, যারা প্লেয়াররা আছেন, এটা যদি সরকারিভাবে মানে অ্যাপ্লিকেশন করা হয়, এটা যে কেউ পেতে পারে। ঠিক আছে, হয়তো বা অ্যাপ্লিকেশনটায় কেউ হেল্প করতে পারে। এই হেল্পটা তো ধরেন কেউ একজন অ্যাপ্লিকেশনই করতে পারে না, তাকে অমিত ভাই বা আমি যদি হেল্প করে দিই, চিঠিটা লিখে দিই, সেটা যদি জমা দেয় হ্যাঁ সরকারিভাবে, এটাও তো এক ধরনের হেল্প। সো তখন যদি উনি জমিটা পায় বা ফ্ল্যাটটা পায় তাহলে তো এটা হেল্প করাই নাকি। সো এরকমই হতে পারে বিষয়টা। তো নির্বাচনের আগে অনেক ধরনেরই আশ্বাস দেওয়া হয় হ্যাঁ। শিল্পীদের জন্য, জি, এটা কতটুকু বাস্তবায়ন হয় বলে আপনি মনে করেন? যেহেতু আমি এই মুহূর্তে কোনো আশ্বাস দিচ্ছি না, সো আমি বলতে পারবো না। বাট যারা যারা আশ্বাস দেয় তাদেরকে ধরবেন আপনারা যে কি কি হবে না হবে, কারণ আমি তো কোনো আশ্বাস দিচ্ছি না। আমি তো একদম পুরো ফ্যাক্টটাই বলে দিলাম যে শিল্পী সমিতি কখনোই মানে মানে বড় কিছু করতে পারে না। বাট হ্যাঁ, যদি সব প্রপার শিল্পীর যদি একসাথে প্রধানমন্ত্রীর কাছে যায়, যে যদি কিছু চায়, এটা উনি প্রধানমন্ত্রী বিবেচনা করতে পারেন। যেহেতু সবাই পরিচিত মুখ, সেটা হতেই পারে, কিন্তু এর বেশি আসলে আগে থেকে কিছু বলা সম্ভব না শিল্পী সমিতি নিয়ে। আপনার কথা থেকে বোঝা গেল যে শিল্পী সমিতির ক্ষমতা আসলে অত বেশি না বা অত শিল্পী সমিতির ক্ষমতা না, শিল্পীদের অনেক ক্ষমতা। শিল্পীদের অনেক ক্ষমতা কি, শিল্পীরা যখন একসাথে হয় তখন একসাথে যদি কিছু চায় সব শিল্পীরা নিয়ে, তখন তো কিছু একটা হয়ই। শিল্পীরা সবসময় দেশের ক্ষেত্রে হোক বা যে কোনো জায়গায় একটা একটা এফোর্ট দিলে সেটা কাজ হয়। সো শিল্পীদের ক্ষমতা বলবো না, ভালোবাসা বলবো। হ্যাঁ, শিল্পী সমিতি তো শিল্পীদেরকে নিয়েই। সো সব শিল্পী যদি একসাথে হয়, ভেদাভেদ না থাকে, তাহলে আমরা যদি কোথাও যাই, ডেফিনেটলি আমরা কিছু না কিছু পাবো সবসময়। সো এটাই শিল্পীদের ক্ষমতা। শিল্পীদের ভিতরে এই ইন্টেনশনটা আছে কিনা যে আমরা সবাই একসাথে হয়ে একটা প্রধানমন্ত্রী বরাবর হোক বা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা আবেদন করি বা এই ধরনের ইউনিটি এটা আছে তো প্রতি বছরই আসলে সবাই মানে চায় যে সবাই একসাথে হয়ে যায়, পরে যাওয়া হয় না কোনোভাবে। বছর পর বছর তো আমরা ইন্টারভিউ দেই শুধু নির্বাচন এলে। সো এবার দেখি চেষ্টা করে সবাই মিলে যে আসলেই মানে এফডিসির যেন আরও একটু মান উন্নয়ন হয়, সবাই মিলে যেন। আমাদের ক্যান্টিনের অবস্থা তো খুব একটা ভালো না, অ্যাটলিস্ট ক্যান্টিনটাও হোক সুন্দরভাবে, ওটাও তো একটা বড় পাওয়া আমাদের। সো এরকম অনেক দাবি আমরা হয়তো করতে পারি, হওয়া না হওয়া আসলে কারো হাতে নেই। আমার প্রশ্নটা ছিল তাহলে এই শিল্পী সমিতির পদ পজিশন নিয়ে তাহলে এত এত কামড়াকামড়ি বা কি বলে এটাকে, এটা এত টানাটানি কেন? আমি বলি একটা কথা, সেটা হচ্ছে আপনাদেরও তো অ্যাসোসিয়েশন আছে, ওখানেও তো একজন সেক্রেটারি হয়, ওখানেও কিন্তু একই অবস্থা হয়। কি আমি মিথ্যা বললাম? হয় না? সো এই আমাদেরও এরকম। আবার দেখবেন যে নাটকে যখন নির্বাচন হয়, দেখেছেন তো নাটক নির্বাচন, ওইখানেও কিন্তু ভোট চায়, এরকম হয়। হয়তো বা ওয়েট আর ডিফারেন্ট, ফিল্ম দেখে একটু আওয়াজটা বেশি, সো এক একটা অ্যাঙ্গেল থেকে আওয়াজ কম বেশি হয় এই। বাট সব জায়গায় এই কামড়াকামড়ি আছে। ভাই, একটু সিনেমার ব্যাপারে আসি। এই বছর ঈদে তো অনেকগুলো সিনেমা মুক্তি পেল, প্রায় 11টা সিনেমা। এটা নিয়ে কেমন লাগছে, কারণ অনেক বছর পরে এতগুলো সিনেমা একসাথে ঈদে আসলো, এবং কোন সিনেমাটি দেখা হয়েছে? আপনার খুব ক্লোজ বড় ভাইয়ের সিনেমা মুক্তি পেয়েছে আমরা জানি, সেটি দেখা হয়েছে আমার তো মনে হয় একটা ইতিহাস, এতগুলো ছবি কি আগে কখনো রিলিজ পেয়েছে 11টা 12টা? গত 7-8 বছর পাই, মানে আগে পেতো? আগে পেতো অনেক আগে। তাহলে এটা আসলে একটা ইতিহাস। এই সময় এসে 3টা 4টার বেশি ছবি কোনোভাবেই রিলিজ দেওয়া উচিত না। 3টাই তো অনেক রিস্কি। দেখেন হল ব্যবসায়ীরা মানে যার প্রতি বেশি আগ্রহী তার ছবিই নিবে। তো মানে এটা খুব সাধারণ ব্যাপার হচ্ছে যে
আমি হল মালিক হলেও তো আমার যেটা ব্যবসা হবে, রাজকুমার ছবি আমিও হলেও নিতাম। তো তারপরে ইমোশনের জায়গা আছে, সবাই তো ইমোশন নিয়েই ছবি বানায় আসলে, অন্য আর্টিস্টরাও তো অনেক স্বপ্ন নিয়ে এসেছে। তো হল সংখ্যা এত বেশি কম, 500 হল হলে একটা কথা ছিল, এখন এত কম হল। সাকিব ভাইয়ের জন্য সব হল মালিকরা চাচ্ছেন, এটা তো ওনার দোষের কিছু না। কিন্তু ওই যে যারা ইগো নিয়ে আসছেন তাদের ইগোটা চেঞ্জ করে ওনারা যদি আরও কিছুদিন পরে আসতো, তাহলে ওনাদের ছবিও কিন্তু ভালো হয়েছে। যতটুকু দেখলাম শুনলাম, ওনাদের ছবিও খারাপ হয়নি, তো ওনার ছবির রেজাল্ট অ্যাটলিস্ট ভালো হতো। কিন্তু ওনারা নিজেরা সুইসাইড করে ফেললো। ভাইয়া রাজকুমার দেখা হয়েছে কিনা, যেহেতু শাকিব খান আপনার বড় ভাই তুল্য এবং ওনার প্রতিষ্ঠানেও আপনি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, তো এটা নিয়ে একটু বলবেন। না, ডেফিনেটলি রাজকুমারের অনেক গল্প তো আমি আগে থেকেই জানি, আসলে অনেক গল্প শুনেছি, শুটিংয়ে অনেক কিছু দেখেছি। তো আমি মাত্রই যে দুদিন আগে দেশের বাইরে ছিলাম, এসেই আবার এই নির্বাচন শুরু হয়েছে। সো এই মুহূর্তে আসলে জাস্ট নির্বাচনটা শেষ হওয়ার পরের দিনই আমি ইনশাআল্লাহ রাজকুমার দেখতে যাব, এবং দেখতেই হবে, কারণ এত আলোচিত হচ্ছে চারপাশ থেকে, গান মানে সবাই কান্নাকাটি করে বেরোচ্ছে, তো আমি একটু কান্নাকাটি করতে যাবো আর কি, ইচ্ছা আছে। একটু চিত্রনায়ক ইমনের কাছে আসি, যে আপনি মডেলিং থেকে এসেছেন এবং ভালো ভালো বেশ কিছু সিনেমা করেছেন, কিন্তু এখন দেখা যায় কর্পোরেট কাজে বা এই যে শিল্পী সমিতি নির্বাচন, এইগুলো নিয়ে আপনার ব্যস্ততা বেশি। আমরা যেমন ইমনকে চাই যে বড় পর্দায় অনেক বেশি দেখা, এটা থেকে এত কাজ কমে যাওয়ার কারণটা কি, এবং কামব্যাক করার ইচ্ছা আছে কিনা, নিয়মিত হওয়ার ইচ্ছা আছে আমি কিনা? তো কামব্যাক, আমি তো কাজই করছি, আমি তো জানি না আপনি জানেন কি না, আমি অপারেশন জ্যাকপটের শুটিং করছি অলরেডি। সো আমি তো কাজের মধ্যেই আছি। আর যখন কাজ ধরেন 30 দিন তো আর কারো শুটিং থাকে না, আমার মনে হয় না কারো শুটিং থাকে কোনো আর্টিস্টের, ফিল্মের অ্যাটলিস্ট। তো বাকি সময়টা অযথা আড্ডাবাজি না করে, অযথা গালগপ্প না করে, ওই সময়টা যদি একটু কর্পোরেটে যদি হার্লেনের সাথে যদি একটু থাকি, ওটা অনেক ভালো না? অযথা মানে ফালতু আড্ডা না মেরে। তো আমার চেয়েও তো অনেক অভিজ্ঞ সাকিব ভাই, সো উনিও তো অনেক ব্যস্ত, উনি অলরেডি তুফান ছবিতে চলে গেছেন। সো উনিও তো বাজে সময় না করে ওই সময়টা উনি কর্পোরেটে দিচ্ছেন, তার মানে একটা কর্পোরেট কালচার গ্রো হচ্ছে, যে আর্টিস্টরা এখন ইনভলভ হচ্ছেন, প্লেয়াররা ইনভলভ হচ্ছেন। সো আমার অলরেডি 4-5টা ছবি রেডি আছে রিলিজের জন্য, গত বছরও 3টা ছবি রিলিজ পেয়েছে। সো আমরা এখন যেটা করছি, আমাদের মনে হচ্ছে যে কর্পোরেটের সাথে যদি আমরা সবাই ইন করতে পারি, আমরা তাহলে ধরেন ফিল্মের ক্ষেত্রেও যে স্পন্সরের ক্ষেত্রে আমাদের ঘুরতে হবে না, আমার কোম্পানি আমাকে স্পন্সর করবে। লগ্নিকারক পাওয়া যায়। সো এটা একটা সুবিধা আছে। সো এই ক্ষেত্রেই দেখবেন আর্টিস্টরা এখন কর্পোরেটের সাথে আস্তে আস্তে মিশে যাচ্ছে, এটাই আর কি। শাকিব খানের কথা বারবার আসছে, আপনার বড় ভাই, ওনার থেকে এমনি কোনো গাইডলাইন নেওয়া হয় কিনা, টিপস নেওয়া হয় কিনা? না, গাইডলাইন উনি এমনিতেই দেয়, আমাকে না, সবাইকেই দেয়। উনি যেহেতু একজন এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইনার, উনি ফিল্মের অনেক কিছু জানেন অনেক। সো সবসময় একটা কথাই বলে যে ভালো ছবির সাথে থাকতে। এই যে আপনি একটু আগে বললেন কম দেখা যায় কেন, বেশি দেখা গেলে খারাপ ছবি করে তো লাভ নাই। ঈদের মধ্যে ধরেন আমার ছবি তো রেডিই ছিল, আমি তো চাইলে ঈদে রিলিজ দিতাম, আর আমি যে 5টা হল দিয়ে রিলিজ দিই, আমার লাভটা কি? লাভ নেই। সো আমার ছবি রিলিজ পাবে হয়তো ঈদের পরে বা কিছুদিন পরে, প্ল্যান ওয়াইজ করলে ভালো। আর কন্টেন্ট ভালো হলে মানুষ ছবি এমনিতেই দেখতে যাবে। সো গাইডলাইন উনি এভাবেই দেয় যে সবসময় ভালো ছবি করতে হবে। আর আমারও গাইডলাইন ছাড়াও আমারও পার্সোনালি ইচ্ছা যে আমি সবসময় ভালো কাজের মধ্যেই থাকতে চাই আসলে। খারাপ ছবি তারপরেও হয়ে যায়, সবার ক্যারিয়ারে তো ভালো খারাপ মিলেই হয়। সো এই আর কি। শেষে দর্শকদের উদ্দেশ্যে একটু নির্বাচন এবং আপনার অভিনেতা ইমন ভাইয়ের বক্তব্য। দর্শকদের কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু চাওয়া নেই, আপনারা ভালোবাসবেন, দোয়া করবেন, আর সব আর্টিস্টদের পাশেই থাকবেন। স্টার, সুপারস্টার বা নিউ কামার যারা আছে তাদেরকেও সাপোর্ট করবেন, কারণ সবাই কিন্তু অনেক স্বপ্ন নিয়ে অভিনয়তে আসে, এটাই তাদের ক্যারিয়ার। আপনাদের একটা বাজে মন্তব্য তাকে হতাশ করে ফেলতে পারে। সো আমার পাশে যেরকম থাকবেন, সাকিব ভাইয়ের পাশে যেরকম থাকবেন, তেমনি যে নিউ কামার যে কালকে আসবে একটা ছবি করতে, তার পাশেও থাকবেন। সবাইকে উৎসাহ দিতে হবে আসলে। সো এটাই চাওয়া। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। সালাম।